টেলিস্কোপের ওয়ার্কশপ। দিদিরা ওখানে কিছুক্ষণ আগে দেখালো। ক্লাস 7-এ আমাদের আলো নিয়ে তো ফিজিক্সে কিছু পড়াশোনা হয়েছে তো, তাই না? আলো কিভাবে প্রতিসরণ, প্রতিফলন, এগুলো পড়া হয়েছে। হ্যাঁ, টেলিস্কোপ সাধারণত আমাদের আকাশ দেখার কাজেই লাগে, যারা আমরা আকাশ দেখে যারা সেই কাজে লাগে। আকাশ দেখার ব্যাপারে কারোর কোনো উৎসাহ আছে? কেউ দেখেছিস আকাশে? কেউ তারা চিনিস? গ্রহ তারা বল দেখি, দেখেছিস? কোন গ্রহটা দেখেছিস? বৃহস্পতি, শনি কবে দেখেছিস? গতবারে। এখন এই মুহূর্তে কেউ আজকালের মধ্যে কেউ দেখেছিস? হ্যাঁ, ক সপ্তাহ আগে। এখন যদি আমরা সন্ধেবেলা আকাশের দিকে তাকাই, দুটো গ্রহ আমরা দেখতে পাই, একটা শুক্র পশ্চিম আকাশে, ঠিক আছে, আর মাথার উপরে বৃহস্পতি। গতকালকেই আমি দেখেছি। এখন এটা কয়েকদিন দেখা যাবে, শুক্র কদিন বাদে নেমে যাবে আবার, কারণ শুক্র খুব অনেকটাই নিচে চলে এসে সন্ধ্যের পরে নেমে যাচ্ছে, ঠিক আছে। আকাশ দেখতে হলে টেলিস্কোপ লাগে। তাহলে আগে তো প্রথমে টেলিস্কোপ কি সেটা জানার আগে আমাদের জানতে হবে আকাশটা দেখার বিষয়। কার কার ইচ্ছে আছে যে বড় হয়ে অ্যাস্ট্রোনমার হবে বা অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়বে বা অ্যাস্ট্রোনমি নিয়ে পড়বে? মাত্র দুজন। আর কার কার ইচ্ছা আছে অ্যাস্ট্রোলজি নিয়ে পড়বে? অ্যাস্ট্রোলজি কি জানিস? অ্যাস্ট্রোলজি আর নমির মধ্যে কি ডিফারেন্স কেউ জানে? জ্যোতিষবিদ্যা, তাই না? আসলে অ্যাস্ট্রোলজি আজ থেকে বহু হাজার বছর আগে হয়তো সামান্য বিজ্ঞান তার মধ্যে ছিল। মানুষ সেই সময় যতটুকু জানতো তার উপরে ভিত্তি করে, তারপরে এটার আর কোনো, আজকের দিনে অ্যাস্ট্রোলজির কোনো মূল্য নেই। তাদের যে সমস্ত তথ্য, তাদের যে সমস্ত তত্ত্ব, তাদের যে সমস্ত সিদ্ধান্ত, সেগুলো সব আজকের দিনে বাতিল হয়ে গেছে। আজকের দিনে যেটা আছে বিজ্ঞানের ইয়েতে, সেটা হচ্ছে অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোফিজিক্স, ঠিক আছে। অ্যাস্ট্রোনমি নিয়ে যাদের মানে চর্চা করে যারা সাধারণত, তারাই, তাদের ক্ষেত্রে টেলিস্কোপ যে আমরা কর্মশালা করছি, প্রথম হচ্ছে আকাশ দেখা, আকাশ চেনা। আগে চিনতে হবে আকাশ, দেখতে হবে আকাশ, তার সম্পর্কে যদি ইন্টারেস্ট থাকে, জানার ইচ্ছে থাকে, তখন যখন আমরা পর্যবেক্ষণের মূলক জ্যোতির্বিদ্যা যেটাকে বলে, অ্যাস্ট্রোনমির বাংলাটা হচ্ছে জ্যোতির্বিদ্যা, পর্যবেক্ষণমূলক জ্যোতির্বিদ্যা নিয়ে যখন আমরা কাজ করতে চাইব, তখন আমাদের টেলিস্কোপের দরকার পড়তে পারে, বাইনোকুলারের দরকার পড়তে পারে। বাইনোকুলার দিয়েও আমার মনে আছে আমি যখন খুব ছোট ছিলাম, বাইনোকুলার দিয়ে মেলায় কেনা বাইনোকুলার দিয়ে আমি কিন্তু বৃহস্পতির দুটো উপগ্রহ দেখতে পেয়েছিলাম, ঠিক আছে। বাইনোকুলারটা কি করেছিলাম, একটা আয়নায় বৃহস্পতির ছবিটা, আয়না মানে আকাশে তার ছবিটা ফেলে বাইনোকুলার দিয়ে আয়নাটাকে দেখছিলাম, ঠিক আছে। তাতে কিন্তু অনেকটা তাতে দুটো উপগ্রহ আমি দেখতে পেয়েছিলাম সে সময়, ঠিক আছে। আমরা যখন আকাশ দেখতাম তখন, তোরা তো এখন অনেক ইনস্ট্রুমেন্ট এখন বাজারে এসে গেছে, অনেক আজ থেকে বহু বছর আগে, মানে যখন আমরা আমাদের সময় আজ থেকে 20-25 বছর আগে, তখন এত ইনস্ট্রুমেন্ট ছিল না, ঠিক আছে। খালি চোখে আকাশ দেখাটাই মানুষ কিন্তু প্রথম শুরু করে। আমরা যারা শুরুর দিকে আকাশ চর্চা করেছি, আমরা খালি চোখে আকাশ দেখতাম। আজকাল খালি চোখে কেউ আর কিছু দেখতে চায় না। হ্যাঁ, আমার ছোট মেয়ে, সেও মানে একটা পাখি দেখতে গেলেও তার একটা বাইনোকুলার লাগে, ঠিক আছে। আকাশ দেখতে গেলে তো টেলিস্কোপ লাগবেই, এরকম একটা ব্যাপার। টেলিস্কোপ সাধারণত যেটা বললাম আমি, যে আকাশ যখন আমরা জ্যোতির্পদার্থবিদ্যা নিয়ে চর্চা করব, আরও গভীরে জানতে চাইব, তখন আমাদের টেলিস্কোপের চর্চা, মানে তখন আমার টেলিস্কোপ দরকার পড়বে। কিছু বলছো? হ্যাঁ, তখন আমাদের টেলিস্কোপের দরকার পড়ে, ঠিক আছে। টেলিস্কোপ কথাটার থেকেই আসে, টেলি মানে তো দূর, তাই তো, আর স্কোপ মানে হচ্ছে গিয়ে সেটাকে বীক্ষণ করা বা নিরীক্ষণ করা, ঠিক আছে। তা টেলিস্কোপ মানে দূরের যে বস্তুটা আমরা দেখতে পাই। ওরা একটা একটু আগে স্লাইড দেখালো, সেখানে একজনের নাম এলো না, লিপারশি বলে। এই লিপারশি প্রথম লেন্স দিয়ে কোনো বস্তুকে বড় করে দেখার বিষয়টা প্রথম ওনার
মানে ওনার চিন্তা ভাবনায় এসেছিল, ঠিক আছে। কিন্তু উনি যেটা করেছিলেন লিপার্সি, সেটাকে কিন্তু টেলিস্কোপ ঠিক একটা বলা যায় না। 1608 সালে প্রথম উনি দেখেন যে কোনো একটা লেন্স দিয়ে কিন্তু একটা কোনো বস্তুর দিকে দিলে সেই বস্তুটা কাছে দেখায় বা বড় দেখায় সামান্য। আমি যে সাধারণ খালি চোখে দেখতে পাই, আমাদের চোখেও তো লেন্স আছে, তাই না? খালি চোখে আমরা যে বস্তুটা দেখি সেটাকে যদি ওই লেন্সটা ফেলে দেখতে পারি তাহলে সেটা একটু বড় দেখায়। দূরের জিনিস যে কাছে দেখায় সেটা কিন্তু লিপার্সি ধারণায় ছিল না। উনি ছোট জিনিসকে একটু বড় করে দেখা যায়। তাহলে গ্যালিলিও যেটা আবিষ্কার করেছিলেন সেটা কিন্তু টেলিস্কোপ। লিপার্সিকে কিন্তু টেলিস্কোপের আবিষ্কারক বলা যায় না। লেন্স দিয়ে যে ছোট জিনিসকে বড় করে দেখা যায় সেটা উনি একটা ধারণা তৈরি, মানে উনি দেখতে উনি অনেক, ওনার যে ব্যবসা ছিল কাঁচের, মানে গ্লাসের বিজনেস, মানে কাঁচের ব্যবসা, সেখান থেকে উনি এই লেন্স তৈরি এবং সেখান থেকে উনি এটা তৈরি করেন। গ্যালিলিও যখন এই খবরটা পান 1609 সালে, তখন উনি এইটা প্রথমে দেখেন। তখন ওনার মাথায় আইডিয়া আসে যে যখন ছোট জিনিসকে যদি আমি বড় করে দেখতে পাই তাহলে তো আমি দূরের জিনিসকেও এটা দিয়ে আমি অনেক কাছে দেখতে পাবো, ঠিক আছে। এবং উনি প্রথম দুটো লেন্স দিয়ে, দুটো অবতল মানে উত্তল লেন্স দিয়ে প্রথম যে টেলিস্কোপ, যেটাকে আমরা রিফ্র্যাক্টিং টেলিস্কোপ বলি, প্রতিসারক দূরবীন বলি, সেই প্রতিসারক দূরবীন উনি 1609 সালে প্রথম গ্যালিলিও তৈরি করে উনি আকাশ পর্যবেক্ষণ করা শুরু করেন। এবং উনি যে দূরবীন তৈরি করেন সেই দূরবীন দিয়ে গ্যালিলিও বিভিন্ন গ্রহ, তারাদের, দেখ যত বড় টেলিস্কোপই হোক, তারারা এত দূরে, কোনো পৃথিবীর সবচেয়ে বড় টেলিস্কোপ দিয়েও তারাদের স্পষ্ট দেখতে পাওয়া যাবে না, তারারা বহু দূরে। আমরা সাধারণত টেলিস্কোপ দিয়ে যেগুলো দেখতে পাবো সেগুলো হচ্ছে গ্রহ, উপগ্রহ এবং কিছু যদি কোনো ক্লাস্টার, কোনো নেবিউলা সেগুলো থাকে সেগুলো দেখতে পাবো। টেলিস্কোপ দিয়ে কোনো তারা দেখতে পাওয়া খুব একটা, মানে দেখতে পাবো একটা উজ্জ্বল বস্তুটা, একটু উজ্জ্বলতা বাড়লো, এইটুকুই হতে পারে, তার ডিটেলিং কিছু আমরা পাবো না। যেমন বৃহস্পতির গায়ে আমরা রেড একটা চোখের মতো অংশ দেখতে পাই, শনির বলয় দেখতে পাই, ঠিক আছে। এইরকম তারার ক্ষেত্রে এরকম ডিটেলিং আমরা কোনো টেলিস্কোপ দিয়ে, পৃথিবীর সবচেয়ে বড় টেলিস্কোপ যে তা দিয়েও দেখতে পাবো না, কারণ তারা অনেক দূরে, ঠিক আছে। 4 আলোকবর্ষ দূরে। আমাদের সবচেয়ে কাছের নক্ষত্র কোনটা রে? সবাই আগে প্রক্সিমা সেন্টারি। হ্যাঁ, সবচেয়ে কাছের নক্ষত্র, যার গরমে এখন ফ্যান চালিয়ে বসে আছি আমরা, সেইটা মানে সূর্য, ঠিক আছে। সূর্য হচ্ছে আমাদের সবচেয়ে কাছের নক্ষত্র। সূর্য থেকে আলো আসতে কত সময় লাগে পৃথিবীতে? 8 মিনিট, ঠিক আছে। আলো 1 সেকেন্ডে কতটা যায়, ট্রাভেল করে? হ্যাঁ, কত? একজন হাত তুলে বল, কত? 1,86,000 মাইল অথবা 3 লক্ষ কিলোমিটার। তাহলে সে যে 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যায়, সে 8 মিনিটে কতটা যায়? প্রায় 15 কোটি কিলোমিটার, ঠিক আছে। এই ডিস্টেন্সটা হচ্ছে সূর্য। এবার সূর্যকে যদি আমরা ছেড়ে দিই, সূর্যের পরে যে নক্ষত্রটা আছে সবচেয়ে কাছে, সেটা হচ্ছে প্রক্সিমা সেন্টাউরি। সেন্টাউরাস বলে একটা নক্ষত্রমণ্ডল, তার 3টে তারা আছে, এটা ট্রাইস্টার, ঠিক আছে। এই ট্রাইস্টারের মধ্যে একটা স্টার যেটা পৃথিবীর দিকে আছে সেইটা হচ্ছে প্রক্সিমা সেন্টাউরি। এই প্রক্সিমা বা আলফা সেন্টাউরি বলে। ওই আলফা সেন্টাউরি কেন বলে? আলফা মানে আগে আমাদের যে নক্ষত্রমণ্ডলগুলো আছে সেই নক্ষত্রমণ্ডলে যে তারাগুলো থাকে তাদের উজ্জ্বলতা অনুসারে আমরা আলফা, বিটা, গামা, ডেল্টা এরকম করে, তার যে সবচেয়ে যেটা উজ্জ্বল সেটা আলফা, তারপরে যেটা উজ্জ্বল সেটা বিটা। তাহলে ওই তারাটা অনেকে বলবে, দেখবে আলফা সেন্টাউরি, প্রক্সিমা সেন্টাউরি বলে, আলফা সেন্টাউরি বলে। আলফা সেন্টাউরি তারাটা, যেটা আলফার সবচেয়ে উজ্জ্বল তারাটা, সেটা প্রক্সিমা, কেন প্রক্সিমিটি থেকে এসছে আর কি। প্রক্সিমিটি মানে কাছে, ঠিক আছে, সেইখান থেকে প্রক্সিমা। আলফা সেন্টাউরি তারাটা একটা ট্রাইস্টার। হ্যাঁ, এটা অফ করে দাও, বড্ড আওয়াজ আসছে। আলফা সেন্টাউরি, তার ট্রাইস্টারটা যে তারাটা পৃথিবীর দিকে আছে, পৃথিবী থেকে সবচেয়ে কাছে, সেটা প্রক্সিমা, সেই জন্য প্রক্সিমা সেন্টাউরি। তা প্রক্সিমা সেন্টাউরি বোধ হয় 4.3 লাইট ইয়ার। ভালো করে বুঝে নে, আলো 1 সেকেন্ডে যায় 3 লক্ষ কিলোমিটার। তাহলে সে 1 ঘন্টায় কত যাবে, 1 দিনে কত যাবে, 1 বছরে কত যাবে? তাহলে 4 বছর লাগবে ওখান থেকে। যার গতি হচ্ছে ঘন্টায় 3 লক্ষ কিলোমিটার, ঠিক আছে। আমাদের বন্দে ভারত এক্সপ্রেস কত কিলোমিটার যায় ঘন্টায়, কারোর জানা আছে? আমরা তো এখন আপাতত সবচেয়ে স্পিডি ট্রেন তো বন্দে ভারত। হ্যাঁ, 200 যায় না, ঠিক আছে, 160 বলে। 160 ঘন্টায়, 160 বলে, ঠিক আছে, আমি ধরে নিলাম, সবসময় তো পায় না। হ্যাঁ, আচ্ছা, বন্দে ভারতের চালক, তাহলে তো মেনে নিতেই হবে। তো ঘন্টায়
হ্যাঁ মানে ওরা বলে যে 160, যাই হোক আমি সেটা বড় কথা নয়। হ্যাঁ 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 160 কিলোমিটার যায় ঘন্টায়, সেখানে আলো 1 সেকেন্ডে যায় 3 লক্ষ কিলোমিটার। তাহলে যে 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যায় তার 1 বছরে বা 1 ঘন্টায় সে কতটা যাবে, মাসে কতটা যাবে, 1 বছরে কত যাবে, 4.3 আলোকবর্ষ। মানে ওইখান থেকে আলো আমাদের পৃথিবীতে এসে পৌঁছতে 4 বছর লাগে। কোন আলোর? যে আলো ঘন্টায় 3 লক্ষ মানে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যায়। ঠিক আছে, তো সেই জন্য আলো তারা এত দূরে, আমাদের তারা দিয়ে আমরা টেলিস্কোপ, সাধারণত আমরা যদি মনে করি যে আমি টেলিস্কোপ একটা বানিয়ে নেব, একটা 3 ইঞ্চি টেলিস্কোপ বানিয়ে সমস্ত তারাগুলোকে দেখে নেবো যে কীরকম আছে, সেটা হবে না। ঠিক আছে, তাহলে আমরা তারা দেখার জন্য নয়, টেলিস্কোপ সাধারণত আমরা ব্যবহার করি গ্রহ উপগ্রহ এইগুলো দেখার জন্য। ঠিক আছে, তাদের ডিটেলিংগুলো বোঝার জন্য। টেলিস্কোপের মূলত 3টে পার্ট, ঠিক আছে, অংশ 3টে। একটা হচ্ছে মূল যে অংশটা, সেটা হচ্ছে তার লেন্সটা বা মিররটা। আমি একটু পরে বলবো যে দুটো ভাগটা কি আর কি। লেন্স দিয়ে যে টেলিস্কোপ, তার লেন্সটা। দ্বিতীয় হচ্ছে তার টিউবটা, অপটিক্যাল টিউব বলে সেটাকে, অপটিক্যাল টিউবটা। আর থার্ড হচ্ছে ওই যে অপটিক্যাল টিউবটা যেটার উপর দাঁড়িয়ে আছে সেই স্ট্যান্ডটা। ঠিক আছে, এর আলাদা আলাদা বিভিন্ন রকমের ভাগ আছে। দিদি একটু আগে বললো তোদেরকে, ঝিনাইদি, যে 2 রকম টেলিস্কোপ, 3 রকম টেলিস্কোপের কথা অ্যাকচুয়ালি ও বলেছে। একটা হচ্ছে রিফ্র্যাক্টিং, প্রতিসারক। দ্বিতীয়টা বলেছে প্রতিফলক। প্রতিসারকটা কে আবিষ্কার করেছে একটু আগে বললাম, গ্যালিলিও, 1609 সালে গ্যালিলিও গ্যালিলি। হ্যাঁ, তিনি সেইটা দিয়ে প্রথম আকাশের গ্রহ দেখেন। এবং বৃহস্পতি, শুক্র, প্রথম শুক্র গ্রহের যে কলা হয় তিনি ওই টেলিস্কোপ দিয়ে তিনি দেখে বুঝতে পেরেছিলেন। যদিও শুক্র গ্রহের কলা অনেকে আগে, আমাদের আকাশ পরিষ্কার ছিল, শুক্র গ্রহের যে কলা হয় সেটা কলা মানে বুঝতে পারছো, চাঁদের যেমন কলা হয়। ঠিক আছে, মানে ক্রিসেন্ট ফেজ আর কি বলে, শুক্র গ্রহের সেরকম কলা হয়। কেন কলা হয় সেটাও কারণ শুক্র গ্রহ হচ্ছে পৃথিবী এবং শুক্রের মানে সূর্যের মাঝখানে। চাঁদ যেমন পৃথিবী এবং আমার যদি এই সূর্য হয় এখানে পৃথিবী হয়, চাঁদ তার মাঝখানে এলে তখন কলা দেখতে পাই। একই রকমভাবে শুক্র যেহেতু ভেতরের গ্রহ, তো বুধ শুক্র তাদের প্রত্যেকের কলা হয় যেহেতু তারা। এখন সেটা কেন হয় সেটা এখন আমি বলছি না, তোরা ভেবে নিস, যে তোরা একটু ভাবিস যে কেন হয়। বৃহস্পতির তো কলা হয় না, মঙ্গলের কলা হয় না, শুক্রের কেন হয়, বুধের কেন হয়, চাঁদের কেন হয়? এগুলোকে বলে ইনার প্ল্যানেট বা ভেতরের। ইনার মানে পৃথিবী এবং সূর্যের মাঝে যে প্ল্যানেটগুলো বা যে গ্রহগুলো, ইনার প্ল্যানেট। চাঁদও পৃথিবীর বাইরেও যায়, আবার পৃথিবীর ভেতরেও আসে, কারণ ও তো পৃথিবীর চারদিকে ঘুরছে। কোনো সময় সে সূর্যের মাঝখানে, সূর্য এবং পৃথিবীর মাঝখানে আসে, আবার কোনো সময় তার বাইরেও চলে যায়। কিন্তু বুধ এবং শুক্র কিন্তু সবসময় পৃথিবীর ভেতরের দিকে থাকবে, মানে সূর্য আর পৃথিবীর মাঝখানে ভেতর দিয়ে ঘুরবে। তো শুক্রের কলা দেখেছিলেন। যেটা মেন দেখেছিলেন, আমি একটু আগে বললাম যে আকাশে বৃহস্পতি আছে। আমার কালকে একটা ছবিও তোলা আছে। বৃহস্পতির 4টে উপগ্রহ প্রথম গ্যালিলিও তার যে টেলিস্কোপ তিনি বানিয়েছিলেন নিজের হাতে, সেই টেলিস্কোপ দিয়ে দেখেছিলেন। যার জন্য ওই 4টে উপগ্রহকে বলা হয় গ্যালিলিয়ান স্যাটেলাইট, মানে গ্যালিলিও। এখন অবধি তার নাম হচ্ছে গ্যালিলিয়ান স্যাটেলাইট, কারণ গ্যালিলিও প্রথম ওই 4টে উপগ্রহ দেখেছিলেন। এবং এইগুলো দেখেই গ্যালিলিও প্রথম সিদ্ধান্ত করেছিলেন যে পৃথিবী স্থির রয়েছে, সমস্ত জগৎ তার আশপাশে ঘুরছে, এটা কিন্তু সত্য নয়, বরং সূর্য স্থির আছে, তার আশেপাশে সমস্ত গ্রহ নক্ষত্রগুলো এবং আমাদের পৃথিবীও ঘুরছে। সেই 4টে উপগ্রহের নাম কি? সবচেয়ে কাছে যেটা বৃহস্পতি সেটা হচ্ছে আইও, তারপরে হচ্ছে ইউরোপা, তারপরে হচ্ছে গ্যানিমেড, হচ্ছে বৃহস্পতির সবচেয়ে বড় উপগ্রহ, তারপরে হচ্ছে ক্যালিস্টো। এই 4টে উপগ্রহ উনি দেখেছিলেন, এই জন্য 4টাকে গ্যালিলিয়ান স্যাটেলাইট বলে। যাই হোক, তো আমাদের যে টেলিস্কোপ, যেটা আমরা বললাম যে আমাদের টেলিস্কোপ সাধারণত আমরা শুরু থেকে যে টেলিস্কোপ দেখে আসি সেটা হচ্ছে 2 রকমের। একটা হচ্ছে রিফ্র্যাক্টিং, একটা হচ্ছে রিফ্লেক্টিং। এই দুটোই বেস। এরপরে ক্যাসেগ্রেন এগুলো তার ফাংশনের জন্য আলাদা হয়ে গেছে, কিন্তু মূল জিনিসটা সেই একই আছে, যে একটা প্রতিসারক, একটা প্রতিফলক। প্রতিসারক দূরবীনে কি বললো যে দিদিরা দেখালো ওখানে, যে সেটা হচ্ছে লেন্সের উপরে। ঠিক আছে, প্রতিসারক দূরবীনটা লেন্সের উপরে। লেন্স আলোটাকে রিফ্লেক্ট করে, সেই দুটো লেন্স দিয়ে যখন একটা অপটিক্যাল টিউবের মধ্যে দুটো লেন্স দিয়ে একটা প্রাইমারি লেন্স বা যেটাকে আমরা অবজেক্টিভ লেন্স বলি, যেখান থেকে আলোটা ও অ্যাকচুয়াল যার থেকে আমরা আলো চাইছি সে তার দিকে ওই আলোটা ও ক্যাচ করবে, করে প্রতিসারক সে যখন ক্যাচ করে সে সেটাকে এক জায়গায় ফোকাস করবে। ঠিক আছে, সেই ফোকাসে আমরা একটা আইপিস লেন্স বসাই, আইপিস লেন্স বসিয়ে সেই ফোকাস থেকে আমরা তখন তাকে দেখতে পাই। এটা হচ্ছে প্রতিফলক দূরবীন, প্রতিসারক দূরবীন। প্রতিফলক দূরবীনটা আবিষ্কার করেন স্যার আইজাক নিউটন। ঠিক আছে, প্রতিসারক দূরবীনের
যেটা হচ্ছে প্রতি স্মারক দূরবীনের ক্ষেত্রে আমি কি বললাম, দুটো লেন্স কাজ করবে। আর প্রতি ফলক দূরবীন রিফ্র্যাক্টিং টেলিস্কোপ যেটা, সেটার ক্ষেত্রে লেন্স লাগে না, লেন্স লাগে, আইপিস লেন্সটা লাগে, কিন্তু সেটা মেন তার সে মূলত কাজটা করে মিরার মানে আয়না থেকে, অবতল আয়না থেকে। একটা অবতল আয়না বেসে থাকে, সে আলোটাকে ক্যাচ করে সে একটা সেকেন্ডারি মিরারে পাঠায়, সেকেন্ডারি মিরারটা সেই আলোটাকে আইপিস লেন্সের কাছে পাঠায়। আইপিস লেন্স মানে একটা ছোট্ট, মানে আইপিস লেন্সকে আমরা বলতে পারি অ্যাকচুয়ালি প্রতিটা টেলিস্কোপে কিন্তু, যেমন টেলিস্কোপ আছে, একটা মাইক্রোস্কোপও আছে, তাই না? ওই আইপিস লেন্সটা কিন্তু একটা মাইক্রোস্কোপের মতনই, সে একটা ছোট্ট বিন্দুকে সে চোখের সামনে আমাকে বড় করে দেখতে সাহায্য করছে, ঠিক আছে? এটাতে দুটো থাকে, দুটো লেন্স আইপিস, ওখানে দুটো মিরার আইপিস। ক্যাসেগ্রেনে ও দেখালো ড্রয়িংটা, সেখানে দুটো মিরার আরও বাড়ে। ক্যাসেগ্রেনে কী হয়, আলোটাকে দুবার জার্নি করায়, একবার প্রথমে প্রাইমারি মিরারে নেয়, সেখান থেকে সেকেন্ডারি মিরারে নেয়, সেখান থেকে আবার টার্সিয়ারি আরেকটা মিরারে নেয়, সেখান থেকে ওটাকে রিফ্লেক্ট করে নিয়ে যায়, যার জন্য ক্যাসিগ্রেন টেলিস্কোপ নিয়ে আমি পরে বলছি। তো প্রতিফলক দূরবীনের কাজটা হচ্ছে আয়না, মূলত আয়না দিয়ে, যেটা নিউটন আবিষ্কার করে গেছেন। ডিপ স্কাই অবজার্ভ করার জন্য, বা আমি যেগুলো বললাম নেবুলা বা সেগুলো, বা দূরের যে অবজেক্ট সেগুলো করার জন্য আমাদের সবচেয়ে ভালো হয় প্রতিফলক দূরবীনগুলো। কাছের যেগুলো আছে যেমন গ্রহ, নক্ষত্র, গ্রহ, তাদের উপগ্রহগুলো, এইগুলোকে দেখার জন্য প্রতি স্মারক দূরবীন মানে রিফ্লেক্টিং টেলিস্কোপটা, ঠিক আছে? তাহলে দুটো লেন্স, আমি বললাম যে তিনটে পার্ট, দুটো লেন্স হলো, মানে যদি লেন্সের হয় লেন্স, যদি মিরার হয় দুটো মিরার। দ্বিতীয় হচ্ছে অপটিক্যাল টিউবটা। অপটিক্যাল টিউবটা সাধারণত তৈরি হয় আমার যে ফোকাল লেন্থটা আছে তাকে ধরবার জন্য, তাকে অন্ধকারে রাখবার জন্য, বা আমরা যদি ওপেন আলোতে হয় আমরা কিছু তো দেখতে পাবো না, ফোকাল যে আলোটা যখন ঢুকে এসে এক জায়গায় ফোকাস হচ্ছে, সেই ফোকাসটা কতটা হবে তার উপর অপটিক্যাল লেন্সটা নির্ভর করবে, ঠিক আছে? সাধারণত আমরা যখন যা অবজেক্টিভ মিরার আমাদের যেটা থাকে তার 6 টাইম আমরা করে থাকি, 7 টাইম হয়, 10 টাইমস হয়, ঠিক আছে? যত টাইমস, যত লেন্থটা বাড়বে উজ্জ্বলতা একটু বাড়ে, শার্পনেস বাড়ে, কিন্তু মেনলি ইন্টু 6ই করে সাধারণত, ঠিক আছে? তো এই অপটিক্যাল টিউবটার মধ্যে আমাদের আলোটা যেখানে ফোকাস হয় অপটিক্যাল টিউবের ভেতরে। রিফ্র্যাক্টিং টেলিস্কোপের সুবিধা হচ্ছে অপটিক্যাল টিউবটা ক্লোজ থাকে, এখানে কোনো ওপেননেস কিছু পাওয়া যায় না, পুরো ক্লোজ। দেখ এই যে টেলিস্কোপটা আমাদের এখানে দাঁড় করানো আছে, এটা কিন্তু রিফ্র্যাক্টিং টেলিস্কোপ, এর অপটিক্যাল টিউবটা বন্ধ আছে, ঠিক আছে? আমরা যদি একটা প্রতিফলক দূরবীন দেখাতে পারতাম তাহলে বোঝানো যেত যে ওর অপটিক্যাল টিউবটা কিন্তু ওপেন থাকে, ঠিক আছে? সেই কারণে দুটোর মধ্যে এইটাই তফাৎ যে প্রথমত হচ্ছে দুটো লেন্স, আর প্রতিফলক দূরবীনে দুটো আয়না। প্রতি স্মারক লেন্সে অপটিক্যাল টিউবটা ক্লোজ, প্রতিফলক দূরবীনে অপটিক্যাল টিউবটা কিন্তু ওপেন থাকে। প্রতিফলক দূরবীনে কোনো ছবি আছে এখানে? ও, কারেন্ট গেছে, ঠিক আছে? এই দুটো। আর থার্ড যেটা আমরা, হ্যাঁ, আর থার্ড যেটা টেলিস্কোপ, যেহেতু আলোকে ভীষণভাবে অনেক দূরের বস্তু আমরা দেখি, আলোটাকে প্রচুর ম্যাগনিফাই করে দেখি, ফলে হ্যান্ডহেল্ড যেটাকে বলে না, হাতে ধরে কিন্তু আমরা টেলিস্কোপ কখনোই ইউজ করতে পারবো না। তার কারণ হচ্ছে হাত যখনই আমরা ধরবো সামান্য কম্পন হবে, সেই কম্পনে অবজেক্ট আমরা পরিষ্কার দেখতে পাবো না। তার জন্য আমাদের কি দরকার? স্ট্যান্ড, ঠিক আছে? অনেক ভালো বাইনোকুলারও দেখবি, ভালো যেটা খুব পাওয়ারফুল বাইনোকুলার, বড় বাইনোকুলার, সেই বাইনোকুলার কিন্তু স্ট্যান্ড ছাড়া আমরা দেখতে পাই না, কারণ আমার হাত সবসময় কাঁপছে, ঠিক আছে? সেই হাত কেঁপে গেলে অত দূরের অবজেক্ট, তো খুব ছোট্ট একটা আলো আসছে আমাদের কাছে, সেইটাকে কম্পন একদম জিরো করতে গেলে সাধারণত আমাদের, হ্যাঁ কিরে, আচ্ছা না এইটা, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তো তাহলে আমাদের লাগে হচ্ছে গিয়ে স্ট্যান্ড, যার উপরে দেখ এই টেলিস্কোপটা যার উপরে দাঁড়িয়ে আছে এটা একটা স্ট্যান্ড, ঠিক আছে? এখন এই স্ট্যান্ড আমি বললাম যে তিনটে পার্ট টেলিস্কোপের, লেন্স, মিরার, অপটিক্যাল টিউব, আর হচ্ছে স্ট্যান্ড। স্ট্যান্ডটা কি? স্ট্যান্ডের কিন্তু মাউন্ট, স্ট্যান্ডটাকে আমরা বলি মাউন্ট। কোন মাউন্টের উপর দাঁড়াবে? মূলত দু ধরনের মাউন্ট আছে। একটাকে আমরা বলি আল্টাজিমাউথ, অল্ট মানে অল্টাজিমাউথ বলি, অল্ট মানে হচ্ছে ভার্টিক্যাল, জিমাউথ মানে হরাইজেন্টাল। তাহলে যে টেলিস্কোপটা মানে ভার্টিক্যালি উঠবে নামবে, হরাইজেন্টালি আশেপাশে যাবে, এইটাকে আমরা বলছি অল্টাজিমাউথ। হ্যাঁ, এই একটা মাউন্ট। আর একটা মাউন্ট আছে যেটা এই টেলিস্কোপটা দাঁড়িয়ে আছে এখন, সেইটাকে আমরা বলি ইকুয়েটোরিয়াল মাউন্ট।
ইকুয়েটোরিয়াল মাউন্ট হচ্ছে এমন একটা জিনিস যেখানে তিনটে বিষয়ে কাজ করে, অল্টাজিমুথের মতো ভার্টিক্যাল করে, হরাইজন্টাল করে, আর একটা আছে ইকুয়েটোরিয়াল। কেন? কারণ আমি একটু আগে এসে দেখবি তোরা সেট করছিলাম একটা, আমাদের ইকুয়েটোরিয়াল মানে আমি এটাকে সেট করতে, কারণ আমার আকাশটা তো পূব থেকে উঠে পশ্চিমে এইভাবে চলে যায়, ঠিক আছে, এবং সেটাও এই ওয়েতে এইভাবে ঘুরতে ঘুরতে পশ্চিমে যাচ্ছে। ইকুয়েটোরিয়াল মাউন্টের সুবিধাটা হচ্ছে সে কিন্তু ফলো করতে পারে ওই জিনিসটা, ঠিক আছে, সে ওর সাথে সাথে। কেন? তাহলে আমাকে এটাকে ফলো করতে গেলে আমার আকাশটাকে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, যে জায়গায় দাঁড়িয়ে কাজ করছি, সেখান থেকে আমার অল্টিটিউড কতটা, আমি কোন অল্টিটিউডে দাঁড়িয়ে কাজ করছি, সেটা আমরা দেখে নিতে পারি কিভাবে। আমরা এখান থেকে যদি ধ্রুব তারাকে আমরা দেখতে পাই, এই ধ্রুব তারা আমাদের কত ডিগ্রিতে আছে, সেইটা হচ্ছে আমার অল্টিটিউড, ঠিক আছে। আকাশে আমরা যেমন এখানে আমরা ভূগোলে আমরা পড়েছি না যে অক্ষাংশ আর দ্রাঘিমাংশ, তাই তো? অক্ষাংশ মানে যেটা ভার্টিক্যাল, দ্রাঘিমাংশ মানে যেটা হরাইজন্টাল, তাই তো, সরে সরে যাচ্ছে। এটা আকাশে এটাকে কি বলে কারোর জানা আছে? আকাশেরও কিন্তু এরকম একটা অক্ষাংশ আর দ্রাঘিমাংশ আছে, সেটাকে কি বলে কেউ জানিস? আমাদের যেমন ভূগোলে আমরা ম্যাপে দেখেছি তো অক্ষাংশ দ্রাঘিমাংশ, ঠিক আছে, ল্যাটিটিউড লঙ্গিটিউড, ঠিক আছে। আকাশেরও এরকম একটা ল্যাটিটিউড লঙ্গিটিউড আছে, সেটাকে কি বলে? হ্যাঁ, আকাশের ল্যাটিটিউড লঙ্গিটিউডকে বলে রাইট অ্যাসেনশন বলে লঙ্গিটিউডকে, আর ডিক্লিনেশন বলে, দেওয়ালদা এসছো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, রাইট অ্যাসেনশন আর ডেক্লিনেশন। ডেক্লিনেশন হচ্ছে অক্ষাংশ বলতে পারি সেটাকে, আকাশের অক্ষাংশ, আর রাইট অ্যাসেনশন হচ্ছে আকাশের দ্রাঘিমাংশ, ঠিক আছে। তো আমরা এটাকে ডেক্লিনেশনে আমাকে সেট করতে হবে, ও আপনি রাইট অ্যাসেনশন যাবে, ঠিক আছে। যদি এটাতে মোটর লাগানো থাকে ও আপনি আবার মোটর না লাগালেও আমরা হাত দিয়ে ঠেলে ওটাকে সরাতে পারি, কিন্তু সেটা আমার প্রথমে এটাকে সেট করতে হবে আমার যে ইয়েতে আছে। আমরা যেমন আমরা কলকাতা কততে আছি, বা কলকাতা না, আমাদের পশ্চিমবঙ্গ বা আমরা এখানে যেখানে আছি মোটামুটি 23.5 ডিগ্রি আমরা বলি। কেন বলি? কারণ 23.5 ডিগ্রিতে আমাদের যে ধ্রুবতারা সে আমাদের এখান থেকে 23.5 ডিগ্রি উচ্চতায় রয়েছে, ঠিক আছে। আমরা নর্থ বলে আমরা বলি যে উত্তর দিকটা দেখা, আমরা যেদিকে ধ্রুবতারা আছে আমরা দেখাই যে উত্তর দিক ওই দিকে। কিন্তু কেউ যদি আমরা পোলে চলে যাই, পোলে গিয়ে আমরা ধ্রুবতারা কিভাবে দেখাবো? পোলে গেলে ধ্রুবতারা কোথায় হবে? মাথার উপরে হবে, ঠিক আছে। লন্ডন 57 ডিগ্রি আমরা বলি, তার মানে কেন বলি 57 ডিগ্রিতে? কারণ লন্ডন থেকে যদি আমি ধ্রুবতারাকে দেখি তার ওই ডেক্লিনেশন হচ্ছে ওই 57 ডিগ্রি, ঠিক আছে। আমাদের সেরকম 23.5 ডিগ্রি। তো আমাকে এটাকে সেট করে রাখতে হবে ওই ডেক্লিনেশনে, মানে আমরা 23.5 ডিগ্রিতে যদি আমরা সেট করি, সেখান থেকে আমার পূর্ব দিক থেকে যে আকাশ যাবে সেটা। ফলে এর যে ইকুয়েটোরিয়াল মাউন্টেনে কি তিনটে, আমি যেটা বললাম আল্টাজিমুথের দুটো, হরাইজন্টাল, ভার্টিক্যাল, ঠিক আছে, আর এর হচ্ছে তিনটে, একটা হচ্ছে হরাইজন্টাল ভার্টিক্যাল তো থাকেই, সাথে যেটাকে ফলো করে সেটা হচ্ছে রাইট অ্যাসেনশন ডেক্লিনেশনকে ফলো করে। সেই কারণে একে যদি সেট করে দেওয়া যায়, এ যেভাবে আমাদের পৃথিবী সরছে, ফলে যার জন্য অ্যাস্ট্রো ফটোগ্রাফি যারা করে, যারা দেখবি আকাশের ছবি তোলে, কারণ যদি কখনো তোরা টেলিস্কোপে প্র্যাকটিক্যালি দেখিস কোনো একটা গ্রহ ধরেছিস, দেখবি আস্তে আস্তে প্রতিনিয়ত সে খুব ধীরে 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 সরে যাচ্ছে। কারণ কি, আমার পৃথিবী তো, আমি যে জায়গাটার উপর দাঁড়িয়ে জিনিসটা দেখছি সেই পৃথিবী তো ঘুরছে সমানে না, তো সে সরে যাচ্ছে। এই ঘূর্ণনটাকে যে কাটতে পারে আর কি, সেটা হচ্ছে ইকুয়েটোরিয়াল মাউন্টেন, ঠিক আছে। ইকুয়েটোরিয়াল মাউন্ট থাকলে তবেই আমরা ভালো অ্যাস্ট্রো ফটোগ্রাফি করতে পারবো। কিন্তু ইকুয়েটোরিয়াল মাউন্টের একটা সুবিধা, মানে অসুবিধাটা হচ্ছে কি, মানে অসুবিধা কিছু নয়, একটু জটিল। তোরা দেখ ওখানে একটা ব্যালেন্স করা আছে, মানে এর যে মাউন্টটা কিছুটা জটিল। আল্টাজিমুথ মাউন্টের কিন্তু অত জটিলতা কিছু নেই, তাকে আমি উপর নিচে করতে পারবো, তাকে আশপাশে করতে পারবো, ঠিক আছে। কিন্তু এইটার জটিলতা হচ্ছে ওইটাই যে এর তিনটে অ্যাক্সিসে এ কাজ করে, একটা উপর নিচ আর একটা হচ্ছে আমাদের পৃথিবীর যে ঘূর্ণনটা এবং তার প্রেক্ষিতে আকাশটা যেভাবে সরে যায় ওকে সেইভাবে চালনা করা যায়, ঠিক আছে। এছাড়াও আরও 2 রকম 3 রকম মাউন্ট আজকাল বেরিয়ে গেছে, যেমন একটাকে বলে ডবসনিয়ান মাউন্ট, সেটাও একদম সেটা আল্টাজিমুথ মাউন্টেরই মতনই জিনিস, আল্টাজিমুথ যেরকম বললাম যে ভার্টিক্যাল, কিন্তু সেটা একটা বেস আছে। এগুলো ছবি দেখালে খুব ভালো হতো, একটা বেসের উপরে সেটাকে তৈরি করা হয়। বড় টেলিস্কোপ লাগাতে গেলে ডবসনিয়ান, মানে যারা ফটোগ্রাফি করবে না এমনি আকাশ দেখার জন্য, তার জন্য ডবসনিয়ান মাউন্ট খুব ভালো। বেসের উপরে একটা গোল একটা বেস থাকে, বেসের উপরে টেলিস্কোপটাকে সেট করা থাকে, বেসটা আপনি ঘুরে, আর টেলিস্কোপটা ইটসেলফ ভার্টিক্যাল হরাইজন্টাল হয়, ঠিক আছে, আর বাকিটা ঠিক আছে।
এছাড়াও এখন ফর্ক মাউন্ট বলে এক ধরনের আছে, আমার কাছে একটা টেলিস্কোপ আছে সেলিস্টন, সেটা ফর্ক মাউন্ট, মানে তার একদিকে মানে এরকমভাবে না এখানে সেট করা যায় টেলিস্কোপটাকে, এইভাবে থাকে জিনিসটা, এর এর এখানে একটা, এখান থেকে অপটিক্যাল টিউবটাকে এইভাবে সেট করা যায় এখানটায়, ঠিক আছে। ফর্ক যেমন দুদিক দিয়ে হতে পারে, ফর্ক বলে কেন, ফর্ক যেরকম আমরা ধরি না, ঠিক আছে, এইরকমভাবে এইখানে অপটিক্যাল টিউবটাকে এইভাবে ধরে রাখে ও, ঠিক আছে, আবার সিঙ্গেল হয় এইভাবে ধরে রাখে, ঠিক আছে, এটা ফর্ক মাউন্ট। তো অত ফর্ক মাউন্ট আমাদের জানার দরকার নেই, আমাদের মেন দুটো মাউন্ট যেটা জানার দরকার সেটা হচ্ছে, একটা হচ্ছে আল্টাজিমাউথ, আরেকটা হচ্ছে ইকুয়েটোরিয়াল। তাহলে আমরা টেলিস্কোপের তিনটে পার্ট কি কি বললাম? প্রথম হচ্ছে লেন্স অথবা মিরর, মানে যদি লেন্স হয় তাহলে সেটা রিফ্র্যাক্টিং, মিরর হলে রিফ্লেক্টিং। তার একটা টিউব থাকবে, অপটিক্যাল টিউব বলে সেটাকে। অপটিক্যাল টিউবটা মেনলি তার যে ফোকাল লেন্থ তার উপরে নির্ভর করে যে অপটিক্যাল টিউবটা কত বড় হবে, ঠিক আছে। আর থাকে তার মাউন্ট বা স্ট্যান্ড, আমরা বলি মাউন্ট বা স্ট্যান্ড, ঠিক আছে। এই তিনটে পার্ট নিয়ে টেলিস্কোপ, ঠিক আছে। এখন টেলিস্কোপে আমরা কি দেখব, ঠিক আছে। টেলিস্কোপে এইটা যেটা টেলিস্কোপ আমাদের সামনে এখানে রয়েছে, আমরা বলি না 3 ইঞ্চি 6 ইঞ্চি, এর এর এই 3 ইঞ্চি 6 ইঞ্চি এটা কি ডিনোট করে, কি বোঝায়? 3 ইঞ্চি, এটা যেমন এখানে একটা যেটা আছে এটা 3 ইঞ্চি টেলিস্কোপ, এই যে আমরা বলছি 3 ইঞ্চি টেলিস্কোপ, এর মানেটা কি কে বলতে পারবি? হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। এর যে লেন্স, অবজেক্ট লেন্সটা, তার যে ডায়ামিটারটা, সেইটার নিয়েই বলে, তার যে সেটা দিয়েই বলা হয় যে ওই 3 ইঞ্চি 6 ইঞ্চি, হ্যাঁ, এর অবজেক্ট লেন্সটার উপরে, অবজেক্ট লেন্সটার ডায়ামিটারটা যত বড় হয় সেইটা দিয়েই টেলিস্কোপটাকে আমরা বলি। এটা 3 ইঞ্চি বলছি কেন, তার মানে বুঝতে হবে 3 ইঞ্চি টেলিস্কোপ বললেই বুঝতে হবে যে এর অবজেক্ট লেন্সটা, সেটা তার ডায়ামিটারটা 3 ইঞ্চি, ঠিক আছে। মিররের ক্ষেত্রেও তাই, 6 ইঞ্চি মিরর যে আয়না, আমরা যে 6 ইঞ্চি টেলিস্কোপ বা 3 ইঞ্চি টেলিস্কোপ যদি রিফ্লেক্টিং টেলিস্কোপ বলি, মানে প্রতিফলক দূরবীন বলি, তারপরে বুঝতে হবে তার আয়নার যে প্রাইমারি আয়না, যেটা মেনলি প্রাইমারিটা, কিন্তু সেকেন্ডারিগুলো নয়, প্রাইমারি আয়না যেটা মানে আমরা যা অবজেক্টিভ মিরর যেটাকে বলছি বা অবজেক্টিভ লেন্স যেটাকে বলছি, তার ডায়ামিটার 6 ইঞ্চি। জেমস ওয়েব টেলিস্কোপ একটু আগে দেখালো, তার ডায়ামিটার কত তুই বলেছিস? জেমস ওয়েব টেলিস্কোপের ডায়ামিটার 6.5 মিটার, মানে প্রায় 256 ইঞ্চি, ঠিক আছে। তার ডায়ামিটার 256 ইঞ্চি, ঠিক আছে। কিন্তু সেটা 256 ইঞ্চি একটা মিররে তো নয়, 18টা, মানে আমাদের যে সেটাকে কি বলবো, হানিবির যেরকম ইয়েটা থাকে না, হেক্সাগন, হ্যাঁ হ্যাঁ, সরবাহুর যেরকম সরভুজ বলে নাকি, হ্যাঁ, সেরকম 18টা গোল্ড মিরর একসঙ্গে করে টোটালটা তার বানানো হয়েছে। তো এখন অব্দি যত বড় টেলিস্কোপ তারও কিন্তু তারা বলে তার পরিচয় কি, তার ওই 6.5 মিটার তার ইয়ে, তার মানে তার যে অবজেক্টিভ লেন্সটা বা অবজেক্টিভ মিররটা, তার ডায়ামিটার হচ্ছে ওই 6.5, ঠিক আছে। তো আমরা আকাশে এই যে রিফ্র্যাক্টিং টেলিস্কোপ, রিফ্র্যাক্টিং টেলিস্কোপের অসুবিধা একটা, সেটা হচ্ছে, সুবিধা যেমন এটা, সেটা হচ্ছে যেহেতু আলো ডাইরেক্ট লেন্স থেকে আসছে, লেন্স থেকে সোজা আলো এসে সেখানে আমরা আইপিস মিরর দিয়ে, আইপিস লেন্স দিয়ে দেখছি, তার ইমেজ খুব ভালো হয়। কিন্তু হ্যাঁ, কি এটা, হ্যাঁ বলো, এটা আচ্ছা। তো রিফ্র্যাক্টিং টেলিস্কোপের অসুবিধাটা একটাই, সেটা হচ্ছে যে সেটা একটু ভারী হয়, কারণ লেন্সগুলো যে, এক তো লেন্স তৈরি করা খুব কষ্ট, মানে একটা কস্টলি অ্যাফেয়ার, খুব, এক তো সেটা তৈরি করাটা একটু ঝামেলার, আর দুই হচ্ছে অনেক বড় লেন্স, যত বড় হতে থাকবে তার এক তো কস্টলি হবে, দ্বিতীয় কথা সেটা ভীষণ ভারী হবে, এবং সেটা রাখা, সেটাকে মানে কাজ করা একটু সমস্যা হয়। তার জন্য লেন্স যেমন 3 ইঞ্চি, যেটা 3 ইঞ্চি মিরর, 3 ইঞ্চি লেন্স,
সেটাই অনেকটা, মানে 6 ইঞ্চির রিফ্র্যাক্টিং টেলিস্কোপ খুব একটা সহজে চোখে পড়ে না। সেই জন্য ভালো অপশন হচ্ছে মিরারে যাওয়া। মিরার মানে হালকা হয়, কিন্তু মিরারের অসুবিধা আবার ওইটা যে তার ইমেজ যেটা হয় সেটা কিন্তু রিফ্র্যাক্টিং টেলিস্কোপ যাতে লেন্সের চাইতে তার ইমেজ কিছুটা ফেইন্ট হয়, মানে অত পরিষ্কার ইমেজ তার পাওয়া যায় না যতটা আমাদের লেন্সে মানে রিফ্র্যাক্টিংয়ে পাওয়া যায়। আকাশে আমি একটু আগে যেটা বললাম যে তারা দেখবো আমরা টেলিস্কোপ দিয়ে, সেটা না ভাবাই ভালো। তারা টেলিস্কোপ দিয়ে দেখার খুব একটা কিছু থাকে না। আমরা যেটা দেখতে পাই সেটা গ্রহ, তার উপগ্রহগুলো, এইগুলোই মেনলি দেখা যায়। আমাদের এই 3 ইঞ্চি যে টেলিস্কোপ সেটা দিয়ে আমরা, এই টেলিস্কোপ দিয়ে আমরা সহজেই বৃহস্পতির উপগ্রহগুলো দেখতে পারবো। শনির যে বলয় সেটা এই টেলিস্কোপ দিয়েও আমরা দেখতে পারবো। 6 ইঞ্চির যদি আমরা একটা, মানে এটা 3 ইঞ্চির যা কাজ করবে একটা মিরারের 6 ইঞ্চি মোটামুটি তার কাছাকাছি কাজ করে, ঠিক আছে, 6 ইঞ্চি টেলিস্কোপে, রিফ্র্যাক্টিং টেলিস্কোপে। এইটা বন্ধ করে দাও, এটা ঠিকই ছিল তো, ঠিক আছে। যাই হোক, তো আমরা এই মোটামুটি এইটুকুই বোঝা যে 2 ধরনের মূলত টেলিস্কোপ আছে। আমি যেটা বললাম যে একটা রিফ্র্যাক্টিং, একটা রিফ্লেক্টিং, তার 3টে পার্ট আছে এবং কি কি সুবিধা অসুবিধা আছে, নানান সুবিধা অসুবিধা। যেটা আমি বললাম যে রিফ্র্যাক্টিংটা সেটা হ্যান্ডেল করা একটু মুশকিল, কারণ যেহেতু লেন্স সেটা এক তো খুব কস্টলি হয়, 2 হচ্ছে খুব ভারী হয়, সেটাকে নিয়ে কোথাও মুভ করা অসুবিধা হয়। আয়নার সাথে যেটা থাকে রিফ্লেক্টিং টেলিস্কোপ যেটা, সেটা তার দাম অত বেশি হতে হয় না এবং সেটাকে নিয়ে যাওয়াটা অত ইয়ে নয়। কিন্তু আয়নার ক্ষেত্রে কি হয়, সেটা মাঝে মাঝে কলিমেশন করার দরকার পড়ে, কারণ আয়নাটা তো একটা সেট করা অবস্থা থাকে, সেটা কোনো কোনো সময় মানে তাকে সামান্য কলিমেশন মানে সেটাকে ঠিকঠাক করতে লাগে এক এক সময়, এইটাই, ঠিক আছে। একটু ইয়েগুলো ডায়াগ্রামগুলো দেখাতে পারলে হতো। আমি আসলে একদমই, ওরা কিছু দেখিয়েওছে এখানে ডায়াগ্রামগুলো, হ্যাঁ 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 হ্যাঁ, এটা তো ওরা দেখিয়েছে মূলত এই এটা তো মানে রিফ্র্যাক্টিং লেন্সের জিনিসটা দেখিয়েছে। এটা তোরা দেখেছিস তো আগে, ঠিক আছে। দেখ, 2টো মিরার, একটা প্রাইমারি মিরার রয়েছে, সরি একটা প্রাইমারি লেন্স রয়েছে, একটা সেকেন্ডারি লেন্স যাচ্ছে, তারপরে পেছনে ওখানে মানে সেকেন্ডারি লেন্স বা আইপিস বলছে যেটাকে, আইপিস দিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে। এটা ইয়েটা কোনটা, রিফ্লেক্টিংটা এই হচ্ছে রিফ্লেক্টিংয়েরটা, ঠিক আছে। ক্যাসাগ্রেনের যেটা প্রাইমারি মিরারটা কোথায়, প্রাইমারি মিরারটা বোধহয় এখানে আঁকা হয়নি। ওপরেরটা হচ্ছে নর্মাল রিফ্লেক্টিং, যেটা নিউটনিয়ান বলে, ঠিক আছে। তার দেখ, না না না, হ্যাঁ প্রাইমারি ও যে প্রথম যে আলো দুটো যাচ্ছে, হ্যাঁ ওই দুটো, হ্যাঁ প্রাইমারি দুটো, হ্যাঁ 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 ওই আলো আসছে, হ্যাঁ 2টো প্রাইমারি রেখেছে ওখানে, ঠিক আছে। ক্যাসাগ্রেনে কী হয়, ক্যাসাগ্রেন টেলিস্কোপের সুবিধা হচ্ছে ক্যাসাগ্রেন খুব ছোট্ট, মানে অপটিক্যাল টিউবটা খুব ছোট করে বানানো যায়। যদি আমার ক্যাসাগ্রেন যদি 48 হয়, অপটিক্যাল টিউবটাকে আমরা ভেঙে অনেক ছোট করতে পারি। ক্যাসাগ্রেনের ডাবল আলো, একবার প্রথমে আলো আসছে, ফের সেকেন্ডারি একটা মিরে যাচ্ছে, সে সেকেন্ডারি মিররটা থার্ড টাইম ওকে আইপিসের দিকে দিচ্ছে, যার জন্য আলোটাকে ভেঙে ছোট করা যায় বলে ক্যাসাগ্রেনটা সুবিধে, মানে ক্যাসাগ্রেন হ্যান্ডেল করা খুব সুবিধে, ঠিক আছে। এই 3টে মিরার এই ডায়াগ্রামটাই দেখে নে, ঠিক আছে। বেশ, কিন্তু মানে প্রায় ইয়ে রিফ্লেক্টিং বা ক্যাসাগ্রেন দুটো ক্ষেত্রে কিন্তু ইয়ে লাগবে, আইপিস যেগুলো সেগুলো কিন্তু হবে ইয়ে দিয়ে, লেন্স দিয়ে, ঠিক আছে।
মিরর দিয়ে আলোটাকে ক্যাচ করছে, কিন্তু সেটাকে দেখা হচ্ছে আইপিস লেন্স দিয়ে। ঠিক আছে, মাইকটা একদম সামনে এসে গেছে। বল। হ্যাঁ, তোমাদেরকে